চলবো আর কি।
আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 অথবা দাখিল 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য স্ক্রিনে প্রথমেই একটা কোশ্চেন রেখেছি, তোমরা অ্যান্সার দিতে থাকো, সবাই অ্যান্সার দিতে থাকো, আমরা এটা দিয়ে শুরু করব। অবশ্যই এটা আমাদের গত লেকচারের একটা কোশ্চেন, আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে রিলেট করে আমরা কোশ্চেনটা তৈরি করছি। দেখি তোমরা অ্যান্সার করতে থাকো। আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছে, আমরা অ্যান্সারগুলো কালেক্ট করি। হ্যাঁ, অ্যান্সার একজন দিছে খ। আচ্ছা, খ মানে হচ্ছে নিঃসরণ নাকি? আচ্ছা, দেখতেছি আমরা। একজনে দিছে অ্যান্সার এইটা, এটার কোনো অ্যান্সার আসবে না? ব্যাপন কি হইতে পারে না? আমরা ক্লাস শুরু করে দিব, তার আগে আমরা জাস্ট একটু দেখি আমাদের গত ক্লাসে তোমরা কি করছো, বা এই টপিকটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা আছে কিনা। এটা কি সৃজনশীল আসলে ঘুরে বেঁচে দিতেই পারে? হ্যাঁ, তোমাদের স্পষ্ট ধারণা আছে কিনা আমরা জাস্ট ওই জিনিসটা চেক করতেছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ তোমরা সবাই অ্যান্সার দিচ্ছ খ অথবা বি দিচ্ছ। আচ্ছা, নাজমা আক্তার, ফেসবুক পেজ কিভাবে 65, আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলা এখানে শেখানো হয় না, তোমরা এইগুলোর জন্য অন্য কোথাও আইটি কোম্পানিতে গিয়ে অন্য জায়গায় গিয়ে কোর্স করতে পারো। এখানে তো হচ্ছে তোমাদের একাডেমিক পড়াশোনা, এসএসসি এইচএসসি এই লেভেলের পড়াশোনা, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, ঠিক আছে, তোমরা এতক্ষণ ধরে যে অ্যান্সারগুলো দিছো সবাই খ অথবা বি এটা দিচ্ছ, এটা দিচ্ছ, এটা দিচ্ছ, এটা কেউ মানে অ্যান্সার করো নাই, ব্যাপন কেউ অ্যান্সার করো নাই, সবাই বলতেছে কি নিঃসরণ। আচ্ছা, কিভাবে নিঃসরণ হলো তাহলে? ওই যে একটা কথা আছে না, চাপ চাপ চাপ, এই কথাটা দেখেই তোমরা সবাই কি হ্যাঁ নিঃসরণ দাগাইতেছো নাকি? আচ্ছা, গুড গুড, সবাই আসলে হ্যাঁ সবাই সঠিক উত্তর দিচ্ছ। কি মোরসালিন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নাজমা আক্তার, সবাই হ্যাঁ গুড, ভালো অ্যান্সার। তাহলে আমরা দেখতেই পাচ্ছি পদার্থ বা তোমার হচ্ছে কি গ্যাসীয় পদার্থ যেই স্টেটে থাকুক না কেন, সে যদি চাপ ফিল করে, সে যদি বাহিরে চলে আসে বা কি উচ্চতর চাপ থেকে নিম্নতর চাপে পৌঁছায়, সেটা হচ্ছে নিঃসরণ। তো তোমাদের সবার অ্যান্সার হয়েছে। আর সব সময় চাপের কথাটা উল্লেখ থাকলেই নিঃসরণ কেটে নিয়ে আসবা, ঠিক আছে? ওকে, আমরা তাহলে আমাদের মেইন পড়ায় চলে যাই। আচ্ছা, তার আগে তোমরা বলো তোমাদের পড়াশোনার কি খবর? তোমাদের তো মেবি তোমার হচ্ছে কি প্রি টেস্ট পরীক্ষা চলতেছে, তাই না? প্রি টেস্ট পরীক্ষা চলতেছে। আচ্ছা, প্রি টেস্ট পরীক্ষা কার কত দূর হয়েছে? অনেকের হয়ে গেছে, যারা এসএসসি স্কুল ব্যাচ আসো তাদের হয়ে গেছে অলরেডি কয়েকটা সাবজেক্ট। আর মাদ্রাসা ব্যাচের স্টুডেন্টদের মেবি এখন স্টার্ট হয় নাই। তোমরা বলো কার কয় সাবজেক্ট শেষ হয়েছে, আর যাদের শুরু হবে কয় তারিখ থেকে শুরু হতে পারে, আমাদেরকে ডেটগুলো জানাও। আচ্ছা, আর আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না একটু জানাও। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই। আমাদের গত দিন যেই চ্যাপ্টারটা আমরা করছিলাম পদার্থের অবস্থা, অর্ধেক পর্যন্ত আমরা কমপ্লিট করছি। আজকে তার আমরা লেকচার 2 দিয়ে এটা শেষ করে দিব এই চ্যাপ্টার, ঠিক আছে? দেন আমরা হচ্ছে পরবর্তীতে নতুন একটা চ্যাপ্টারে চলে যাব ইনশাল্লাহ। সো আমাদের লেকচার 2তে আমাদের যে অংশগুলো বাকি ছিল সেখান থেকে আমরা শুরু করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমাদের সবাই তাহলে জয়েন হও। হুম, আচ্ছা, রূপকথা, কোশ্চেনের সাথে পিকের সম্পর্ক কি? আচ্ছা, ওই যে প্রথমেই বললাম এটা প্র্যাকটিক্যাল লাইফ থেকে কোশ্চেন করা হয়েছে। তোমরা তো সারাক্ষণ ফেসবুকে পড়ে থাকো, তাই না? ওই ফেসবুক জগতেও কিন্তু তোমাদের কিছু কিছু পড়াশোনা আছে, সেইখান থেকে আনলাম আর কি। হ্যাঁ, পড়াশোনার সাথে মিল করতে পারতেছি কিনা। যাই হোক, সবাই কিন্তু সঠিক অ্যান্সারটা দিছো। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে কি শারিয়ার হোসাইন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই এখন ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করি। আমরা আজকে বেশিক্ষণ পড়াবো না, অল্প কিছুক্ষণ পড়ায় ছেড়ে দিব, ঠিক আছে? গত ক্লাসে তোমরা বলতে স্যার আর পড়ায়েন না, আর পড়ায়েন না, ক্লাস নাকি লং হয়ে গেছে। আজকে আমরা বেশি বড় ক্লাস নেব না। তো আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে মোমবাতির জ্বলন। আচ্ছা, মোমবাতির জ্বলন এইটা এখন আমাদের সবার সাথে রিলেটেড না, কারণ এই যে ইদানিং কি ঝড় তুফান হচ্ছে। 2 দিন আগে একটা কি গেল না, ঝড় তুফান গেল পুরো বাংলাদেশ, এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় কি পানি, বন্যা
ঢাকা শহরে যদি আমরা এখনো বন্যা দেখি তাহলে বিভিন্ন অবস্থা তো, যেমন আমি নিউজে দেখলাম সুন্দরবনের অবস্থা খুব খারাপ, আমাদের সুন্দরবনের যে পশু পাখি অনেক মারা গেছে, ভোলার অবস্থা খারাপ। সো আমরা তাদের জন্য কি দোয়া করি, হ্যাঁ, আল্লাহ যাতে সব কিছু নর্মাল করে দেয় ইনশাল্লাহ। আচ্ছা, সো মোমবাতি কেন বললাম এটার সাথে রিলেটেড, কারণ এই কারেন্ট যখন না থাকে, বিদ্যুৎ সাপ্লাই যখন না থাকে, হ্যাঁ, আমরা যেগুলোতে চার্জ করে রাখি, ঠিক আছে, ওই চার্জিং যে পোর্টগুলো, যে জিনিসগুলো আছে, চার্জিং যে ডিভাইসগুলো আছে, সবগুলোতে যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে আমরা আলটিমেটলি কার হেল্প নিতে হবে? লাইট হিসাবে মোমবাতির হেল্প নিতে হবে, তাই না? আচ্ছা, এই মোমবাতির হেল্প নিলে আসলে মোমবাতির মধ্যে আমাদের কেমিস্ট্রি আছে, ঠিক আছে, মোমবাতির ভিতরে আমাদের কেমিস্ট্রি আছে। কিভাবে আছে আসো, মোমবাতি যখন জ্বালাও, মোমবাতির তিনটা স্টেপ থাকে, ওই স্টেপগুলো আমরা একটু দেখে নিই। তো মোমবাতি আমরা কম বেশি সবাই জ্বালাইছি, তাই না? আচ্ছা, সো এখন মোমবাতি বা মোম জিনিসটা কি আসলে? মোম জিনিসটা কি? হ্যাঁ, মোম হচ্ছে, দেখতে পাচ্ছ, হাইড্রোজেন এবং কার্বনের একটা যৌগ। আর হাইড্রোজেন এবং কার্বনের সকল যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোজেন এবং কার্বনের যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। তাহলে আমরা আলটিমেটলি কি বলতে পারি? মোমবাতি বা মোম হচ্ছে হাইড্রোকার্বনের একটি যৌগ, আর এটা হচ্ছে জৈব যৌগ, ঠিক আছে? সো মোমবাতি হচ্ছে একটা জৈব যৌগ বা হাইড্রোকার্বনের একটি যৌগ বললেই হবে, এনাফ। আচ্ছা, এখন আসো, এখন মোমবাতি আসলে জ্বলে কিভাবে, বা এটার ভিতরে প্রসেসটা কি হয়? আমরা যেহেতু কেমিস্ট্রি পড়তেছি, ভিতরে রিয়াকশনটা কি হয় সেটা আমাদের জানা দরকার। হ্যাঁ, তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা সাথে সাথে কোশ্চেনটা করবা। আচ্ছা, সো এখন দেখো, মোমবাতি ফার্স্ট অফ অল আমরা যে ভিতরে যে সুতাটা থাকে ওটার মধ্যে আগুন দেই। হ্যাঁ, ওই সুতার মধ্যেও কিন্তু কিছু পরিমাণ মোম লাগানো থাকে। সুতাটা যদি তোমার বাসা বাড়ির নর্মাল সুতা হয়, হ্যাঁ, একটুও মোম লাগাও নাই, কোনো মোম নেই এটাতে, হ্যাঁ, মোমের পানিতে ভিজাও নাই, ঠিক আছে, তাহলে কিন্তু ওই সুতায় আগুন জ্বলবে না। তাহলে প্রথমে স্পার্কিং করার জন্য, আগুনটা জ্বালানোর জন্য ওই সুতার মধ্যেও কিন্তু কিছু মোমের অংশ থাকে। এই সুতাটা এখানে ইনসার্ট, মানে এই যে ভিতরে রাখার আগে কিন্তু এটা মোমের পানিতে ডুবানো হয়। কেন? কারণ প্রাথমিক অবস্থায় যে তুমি আগুন লাগাবা মোমের মধ্যে, ধরো আগুন নেই, এখন তুমি আগুন দিবা গ্যাস লাইট বা ম্যাচের কাঠি যেটা, ঠিক আছে, DSLite, ওগুলো দিয়ে আগুন দিবা, তখন তোমার এইখানে যদি মোমের কিছু অংশ না থাকে আগে থেকে, তাহলে কিন্তু আগুন ধরবে না, আগুন ধরে নিভে যাবে, ঠিক আছে? সো এই জন্য এখানে কিছু মোম থাকে। তো মোমটা যখন আগুনটা দাও তাহলে কি হয়? তখন মোমের ওই কিছু কিছু অংশ সে বাতাসে থাকা অক্সিজেনের সাথে কি করে? রিয়াকশন করে ফেলে। আর কোনো পদার্থ যখন অক্সিজেনের সাথে রিয়াকশন করে ফেলবে, সে কি করবে? সাথে সাথে আগুন তৈরি করে ফেলবে, ঠিক আছে? অক্সিজেনের সাথে রিয়াকশন করলেই আগুন তৈরি করে ফেলবে, রাইট? আচ্ছা, সো এখন দেখো, সে এই যে আমরা ধরো কি করলাম, DSLite দিয়ে হালকা আগুন দিলাম, ওই আগুনটা ফিতাটার মধ্যে গিয়ে লাগলো, এই যে ফিতাটা, কালো ফিতাটার মধ্যে গিয়ে লাগলো, রাইট? এখন ওই ফিতার সাথে লাগার সাথে সাথে এখানে সবসময় অক্সিজেন কি ঘুরতেছে? বাতাসে অক্সিজেন ঘুরতেছে, হ্যাঁ, তো ওখানে অক্সিজেনের সাথে 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 তার রিয়াকশন হয়ে যাবে। আর অক্সিজেনের সাথে রিয়াকশন হলে সে কি তৈরি করতে পারে? চলো, প্রথমে মোম এই যে অক্সিজেনের সাথে রিয়াকশন করে প্রথমে কার্বন ডাইঅক্সাইড, পরে H2O মানে পানি, এখানে মূল যে পানি, লিকুইড পানি আসবে না, এখানে পানির ভাস্পটা আসবে, জলীয় বাষ্প, পানির ছোট ছোট কণা, ঠিক আছে? আচ্ছা, H2O, এরপরে সে তৈরি করবে তাপ, এরপরে তৈরি করবে আলো। বুঝতে পারছি এতটুকু? দেখো, সে প্রথমে কার্বন ডাইঅক্সাইড, এরপরে জলীয় বাষ্প মানে পানির অণু ছোট ছোট, এরপরে তৈরি করবে তাপ। মোমবাতির আশেপাশে হাত দাও, বা মোমবাতির মধ্যে তো হাত দিছো নাকি? এই যে এই ধরনের খেলা আমরা সবাই ছোটবেলায় খেলছি নাকি মোমবাতি নিয়ে? ওখানে আমাদের কি মোমবাতি অনেক গরম থাকে আগুনগুলা। আচ্ছা, এরপরে তৈরি হয় আলো, যেটার জন্য আমরা মূলত মোমবাতিটাকে ইউজ করি। সো এই হচ্ছে মোমবাতির রিয়াকশন। এই রিয়াকশনটা তোমরা পরীক্ষার হলে লিখে দিবা যদি মোমবাতি সম্পর্কে আসে। এখন তিনটা স্টেট কি? প্রথমে মোমবাতিটা থাকে হচ্ছে কঠিন, এরপরে আগুন জ্বালানোর কারণে আগুনটা যেহেতু আমরা জানি তাপ তৈরি করে, আর মোমবাতির বা মোমের কঠিন অবস্থার একটা ধর্ম হচ্ছে সে কি, আমরা এটা জানি যে কঠিন পদার্থকে তাপ দিলে গলতে শুরু করে, আর এই মোমের অবস্থাটাও সেরকম, তাপ পেলে সে গলতে শুরু করে, গলে সেই তৈরি করে এরকম তরল পদার্থ। মোমটা তখন গলে পানির মতো হয়ে যায়, যেটা কিনা আমরা ছোটবেলা হাতের মধ্যে দিয়ে দিয়ে খেলতাম, মনে আছে তো? আচ্ছা, সো সেখান থেকে আমাদের তরল মোম তৈরি হবে। এখন 3 নম্বর স্টেপ কি? পদার্থের
থার্ড স্টেট, সেটা হচ্ছে কি বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। হ্যাঁ, সেটা কি তৈরি হয়? অবশ্যই হয়। এই যে তরল মোমগুলা তুমি যতটুকু গুলাইতেছো সব কি তরল আকারে নিচে পড়ে যায়? না, কিছু পরিমাণ জলীয় বাষ্প আকারে উপরে চলে যায়, কারণ আমরা তাপ দিচ্ছি। তাপ দিলে যে কোনো পদার্থ প্রথমে যদি গলে যায়, গলে গেলে ওই তরল পদার্থ থেকে কিছু পরিমাণ বাষ্পে চলে যায়, এটা যে কোনো পদার্থের ক্ষেত্রে হোক না কেন, ঠিক আছে? সো এই জায়গা থেকে যেগুলা গলে যাবে প্রথমে তরলে পরিণত হবে, ওই জিনিসগুলা থেকে কিছু কিছু বাষ্পাকারে উপরের দিকে চলে যাবে। ওইটাকে আমরা বলছিলাম কি H2O, পানির জলীয় বাষ্প। পানির জলীয় বাষ্প আকারে চলে যাবে। তাহলে এই যে এটা ধরো আমরা এটা হয়তো দেখি না, ঠিক আছে? এগুলো কি জলীয় বাষ্প আকারে চারদিকে চলে যাবে। সো এটা হচ্ছে থার্ড স্টেট, সেটা হচ্ছে কি গ্যাসীয় অবস্থা। ওকে, তিনটা স্টেট আমরা দেখলাম। এই হচ্ছে মোমবাতির তিনটা স্টেট। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মোমবাতি সম্পর্কে তো আইডিয়া হয়ে গেছে না? সো এই কথাগুলো জাস্ট ব্যাখ্যা করে দিবা। আচ্ছা, আমরা আমাদের নেক্সট টপিকে যাই। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। তাহলে দেখি আমরা গলন ও স্ফুটন। পরীক্ষায় এমসিকিউতেও যেরকম আসে, সিকিউতেও ক নাম্বারে এই প্রশ্নগুলো আসে। এখানে চারটা জিনিস আমরা পড়বো, চারটা পয়েন্ট পড়বো, রাইট? আচ্ছা দেখো, প্রথমে একটা ছবি দেওয়া আছে, আইস সলিড অবস্থায়, লিকুইড অবস্থা, গ্যাস অবস্থা। তুমি প্রথমে আমরা এই দুইটার সংজ্ঞা, এই দুইটা পয়েন্ট আমরা শিখব। এই দুইটা পয়েন্টের জন্য আমাদের এতটুকু জাস্ট নজর করো, ওই দিকে যাওয়ার দরকার নেই, জাস্ট এতটুকুর মধ্যে চোখ রাখো আপাতত। তো এখানে কি হচ্ছে দেখো, প্রথমে তুমি একটা আইসের টুকরা নিবা বা বরফের টুকরা নিলা, নিয়ে আগুন ধরাই দিলা, নিচে আগুন ধরাই দিলা, কি হবে? বরফের টুকরা আগুন ধরাই দিলে অবশ্যই গলে যাবে, গলতে শুরু করবে না? আচ্ছা, এটা গলে কিসে পরিণত হবে? পানি বা ওয়াটারে পরিণত হবে। এই যে আগুন ধরে তুমি বরফের টুকরাটাকে পানিতে পরিণত করতেছ, এটা একটা প্রক্রিয়া না? এই প্রক্রিয়াকে গলন প্রক্রিয়া বলে, যেটা কিনা আমরা ইংলিশে বলি মেল্টিং। এই প্রক্রিয়াকে গলন প্রক্রিয়া বলে, এটাকে আমরা বলি মেল্টিং। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? তাপ প্রয়োগে, কি প্রয়োগে? তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা, এই যে এটা বরফের টুকরাটা কি ছিল? কঠিন ছিল। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায়, কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে কিকে? প্রক্রিয়াকে গলন বলে। তাহলে তুমি বরফটাকে পানিতে রূপান্তর করবা, ভালো কথা। এই যে একটা প্রক্রিয়া, একটা প্রসেস হচ্ছে, এটাই হচ্ছে গলন বা মেল্টিং। বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এখন দেখো তাহলে গলনাঙ্ক কি? গলনাঙ্ক কি? আমি কিন্তু বলছি তুমি এতটুকুর ভিতরেই থাকো, আমাদের হয়ে যাবে, এতটুকুর ভিতরে আমাদের এই দুটো পয়েন্ট হয়ে যাবে। কিভাবে গলনাঙ্ক? আসো, এই যে তুমি তাকে তাপ দিয়ে ওয়াটারে বা পানিতে পরিণত করতেছো না? তো তাপ দিতে দিতে কিন্তু সে সাথে সাথে কিন্তু পানিতে পরিণত হবে না। আমরা একটু পরে এটা গ্রাফে দেখব। তাপ দিলেই কিন্তু সে সাথে সাথে পানিতে পরিণত হবে না। তাহলে তার জন্য কি হবে? সে তাপ দিলে এই তাপগুলো সে শোষণ করবে করতে করতে একটা পর্যায়ে সে হঠাৎ করে আস্তে আস্তে বরফ থেকে পানিতে গলা শুরু করবে। তাহলে যেই পর্যায়ে বা যেই পয়েন্টে আমরা একটা থার্মোমিটার দিয়ে চেক করব, যে পয়েন্টে তাপ দেওয়ার, যে পয়েন্টে তাপমাত্রার, যে পয়েন্টে, কোথায়? তাপমাত্রার যে পয়েন্টে এসে সে গলতে শুরু করবে, তাপমাত্রা যে পয়েন্টে এসে সে গলতে শুরু করবে, ওই পয়েন্টটাকেই গলনাঙ্ক বলে, মেল্টিং পয়েন্ট বলে। ওই পয়েন্টটাকে মেল্টিং পয়েন্ট বলে বা গলনাঙ্ক বলে। গলন আর গলনাঙ্কর মধ্যে পার্থক্য একটাই, গলনটা হচ্ছে একটা প্রক্রিয়া, আর ওই প্রক্রিয়াটা যেই পয়েন্টে ঘটে সেটাই হচ্ছে গলনাঙ্ক। এখন সংজ্ঞাটায় আসো, দেখো কি বলছে মেল্টিং পয়েন্ট, যে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের, দেখো আমরা এখান থেকে মিল পাচ্ছি না, এই কথাটা একটু পরে পড়ি, সমস্যা নেই। তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থের তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। তাহলে কি বলছে? যে তাপমাত্রায় বা যেই তাপমাত্রা, যেই পয়েন্টে, ঠিক আছে, বা যেই পয়েন্টে কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেই পয়েন্টটাকে কি বলে? গলনাঙ্ক বলে। ওই পদার্থের জন্য ওই পয়েন্টটাই হচ্ছে গলনাঙ্ক।
প্রত্যেকটা পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক আছে, প্রত্যেকটা পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক আছে। সবাই যে একই পয়েন্টে গলবে তা কিন্তু না, এক একটা পদার্থ এক একটা পয়েন্টে গিয়ে গলা শুরু করবে। বুঝতে পারছি? তাহলে আমাদের এই দুইটা পয়েন্ট কি আমাদের বোঝা হয়েছে, গলন এবং গলনাঙ্ক, মেল্টিং এবং মেল্টিং পয়েন্ট। ওকে, এগুলো যদি বোঝা হয় আমরা শেষের অংশটুকুতে আসি। এই যে এই দুইটা পয়েন্ট বুঝবে এখন আসি, এই দুইটা পয়েন্ট বোঝার জন্য আমরা এখন এদিকে একটু নজর দেই ভালো করে। কিভাবে? এখন তুমি বরফের টুকরাটাকে পানিতে পরিণত করে ফেলছো, কিন্তু তুমি তাপ দেওয়া কিন্তু এখনো বন্ধ করো নাই, তাপ কিন্তু দিতেই আসো। আচ্ছা, তাপ দিলে কি হবে? এখন তরল পদার্থকে তাপ দিলে সেটা কি করে, আমরা গত ক্লাসেও পড়ে আসছি, সেটা আস্তে 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 বাষ্পে পরিণত হতে থাকে, তাই তো? তরল পদার্থকে তাপ দিলে সে আস্তে আস্তে বাষ্পে পরিণত। বাষ্প মানে কি? ওয়াটারের পানির ছোট ছোট কি অণুকণা, পানির ছোট ছোট অণুকণা। বাসা বাড়িতে ভাত রান্না করে না তোমাদের আম্মুরা? হ্যাঁ, ওই যে রান্না করার সময় দেখবা যে হ্যাঁ ঢাকনাটা উঠাইলে অনেকগুলা ভাপের মতো চলে যাচ্ছে, ধোয়ার মতো চলে যাচ্ছে, ভ্যাপার, এটাকে বলা হচ্ছে ভ্যাপার, বা আমরা এটাকে ভাপ বলি। ঠিক আছে? হ্যাঁ, ওটাই হচ্ছে আমাদের কি জলীয় বাষ্প বা পানির ছোট ছোট কণা। আচ্ছা, এই যে এইগুলাকে বলা হয় হচ্ছে ওয়াটার ভ্যাপার। সো আমরা তাপ প্রয়োগ করছি, তাপ প্রয়োগ করছি, সাথে সাথে কি এগুলো আস্তে আস্তে, সাথে সাথে না, একটু পর যখন একটা সুইটেবল টেম্পারেচার পৌঁছাবে, আমরা একটু পরে পড়বো কোন টেম্পারেচারে গেলে সে আসলে বাষ্প হয়। আচ্ছা, তোমরা এখনই বলে ফেলো, যারা লাইভে আসো, যারা লাইভে আসো তাড়াতাড়ি বলে দাও যে কোন টেম্পারেচারে পানি বাষ্পে পরিণত হয়, কোন টেম্পারেচারে, কত ডিগ্রি টেম্পারেচারে পানি বাষ্পে পরিণত হয়, তোমরা লাইভে বলে দাও, আমরা একটু পরে ওই টপিকে যাব। আচ্ছা, বাইজিদ হোসাইন, হ্যাঁ আসি, ওকে আসি রে ভাই, আসি নাকি? আচ্ছা, থাকো থাকো, তোমাদের এই উপকার হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, বাইজিদ হোসাইন আবার অ্যান্সার করে দিছ 100 ডিগ্রি সেলসিয়াস। গুড গুড। ওকে, যে আমরা ওয়াটারকে যখন ব্যাপারে নিতে চাচ্ছি বা বাষ্পে নিতে চাচ্ছি, কত ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠাতে হবে? 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার উঠাতে হবে। আচ্ছা, ওকে, তো সেটা হচ্ছে আমাদের ওয়াটার ভ্যাপার। এখন এই যে তাপ দিয়ে আমরা এটাকে বাষ্পে পরিণত করতেছি, এখানেও তো একটা প্রক্রিয়া ঘটতেছে। ওই যে গত আগের যে অংশটা, ওখানেও যেমন একটা প্রক্রিয়া ঘটছিল, এখানেও একটা প্রক্রিয়া, একটা প্রসেস ঘটতেছে। এই প্রসেস বা এই প্রক্রিয়াকে স্ফুটন বলে, স্ফুটন বলে, অথবা এটাকে ইংলিশে আমরা বলতে পারি বয়লিং। বয়লিং, আমরা এটা তো এটার সাথে, এই ওয়ার্ডের সাথে তো সবাই পরিচিত নাকি, বয়লিং বা বয়েল। ওকে, তাহলে দেখো যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে স্ফুটন। তাহলে স্ফুটনাঙ্ক কি? স্ফুটনাঙ্ক কি? প্রক্রিয়া যদি স্ফুটন হয়, স্ফুটনাঙ্ক কি? যেই তাপমাত্রা বা যেই পয়েন্টটার কারণে সে কি হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক, রাইট? তাহলে কি, যেই তাপমাত্রার কারণে, যেই তাপমাত্রার কারণে বা যেই পয়েন্টের কারণে আমাদের হ্যাঁ বাষ্পে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে স্ফুটন। তাহলে সংজ্ঞাটা দেখো প্রথমে, হ্যাঁ দেখো, এক বায়ুমণ্ডলীয় চাপে এটা রাখি আমরা, এটা একটু লাগবে। এটা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, 1 ATM, 1 ATM। এটাকে আমরা স্ট্যান্ডার্ড মানে প্রেশার বলতে পারি আর কি। আমাদের এসটিপি নামক একটা টপিক আছে, এসটিপি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে? আমাদের ল্যাবে অথবা আমরা যখন কাজ করি এগুলো নিয়ে কেমিস্ট্রি ল্যাবগুলোতে, তখন আমাদের কিছু জিনিস স্ট্যান্ডার্ড ধরে নিতে হয়, কিছু জিনিস স্ট্যান্ডার্ড ধরে নিতে হয়। ওই স্ট্যান্ডার্ডের সাথে আমরা কি করি, কম্পেয়ার করে রেজাল্ট শো করতে পারি আর কি। সো এই এসটিপিটা হচ্ছে সেটা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা কি আমাদের? রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার গত ক্লাসে বলছিলাম 25 থেকে 27, 25 থেকে 27, অথবা এখন 30 পর্যন্ত ধরা যায়, যেহেতু দেশের তাপমাত্রা বাড়তেছে। ঠিক আছে? ওকে, সো আর প্রেশারটা কি? প্রেশারটা, স্ট্যান্ডার্ড প্রেশারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। সো এটাই হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ। আর এই এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যেই তাপমাত্রায় বা যেই পয়েন্টে, যেই তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয়, সেই তাপমাত্রাকে তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে, তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। তাহলে এখন আমাদের 4টা পয়েন্ট ক্লিয়ার না? 4টা পয়েন্ট ক্লিয়ার।
4টা পয়েন্ট থেকে 2টা কথা মনে রাখবা। একটা হচ্ছে বরফের গলনাঙ্ক, বরফ যে গলতেছে, গলে পানি হচ্ছে, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর ওয়াটার থেকে সে ভেপারে, বাষ্পে পরিণত হচ্ছে কত ডিগ্রি টেম্পারেচার? তোমরা বলছো 100 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পে পরিণত হয়। এই 2টা কথা মাথায় রাখবা, এগুলো আমাদের এমসিকিউতে আসে। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝছি, 4টা টপিক আমাদের বোঝা হয়েছে। ওকে, আমরা তাহলে কি আগাতে পারি? আচ্ছা, আমরা যেটার কথা বলছিলাম যে বরফ সাথে সাথে আসলে কি গলে না, বা সাথে সাথে সে বাষ্প হয় না। তাহলে কি হয়? একটা বরফকে আমরা আগুন দিলে আসলে প্রকৃত অর্থে তার ভিতরে কি ঘটে আমরা একটু দেখে নিই। আমরা আজকে বেশিক্ষণ পড়াবো না, তোমরা আর কিছুক্ষণ ধৈর্য ধরো, আমাদের ক্লাস কিন্তু বেশিক্ষণ হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, একটা বরফকে, একটা বরফের টুকরা নাও, এই যে সুন্দর করে একটা বরফের টুকরা নাও, সরি, এই হচ্ছে বরফের টুকরাটা কঠিন অবস্থায়, নীলা বরফের টুকরা। এখন কি করবা? আগুন দিয়া দিবা এটার নিচে, ঠিক আছে? এটার নিচে আগুন ধরা দিলা, আগুন ধরা দিলা। তো তার আগে তোমার মাথায় রাখতে হবে এই বরফের টেম্পারেচারটা কত। বরফের যে টুকরাটা আছে, এই টুকরাটার আসলে এখন মূল টেম্পারেচার কত চলতেছে তার ভিতরে, হ্যাঁ? আচ্ছা, থাকতে পারে। আচ্ছা দেখো, বরফের টেম্পারেচার কি প্লাসের দিকে নাকি মাইনাসের দিকে হয়? কি বলো তোমরা? বরফের টেম্পারেচার কি প্লাসের দিকে থাকে নাকি মাইনাসের দিকে থাকে? প্লাসের দিকে নাকি মাইনাসের দিকে, কি মনে হয়? বরফের টেম্পারেচার মাইনাসের দিকে থাকে, 0 এর নিচে থাকে, তাই না? মাইনাসের দিকে থাকে বলেই তো সে বরফ, নাকি? ওকে, তাহলে আমরা ধরো এই বরফের টেম্পারেচার -40 ডিগ্রি সেলসিয়াস নিলাম। ওকে, নিয়ে এখন এটাকে আমরা কি করব? এটাকে আমরা ফার্স্টে ফ্রিজ থেকে বের করব, বের করে আমরা এটাকে এখনো আগুন দিব না, আমরা ফ্রিজ থেকে বের করে এটাকে রেখে দিব একটা খালি জায়গায়। রাখলাম, রাখার পর এটা যে -40 ডিগ্রি টেম্পারেচার আছে, 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা কি হবে? এটা আস্তে আস্তে কমতে থাকবে, এটা আস্তে আস্তে কি কমতে থাকবে। আচ্ছা, তো ধরো সাপোজ এটা কমতেছে, কমতে 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 এটা কি হবে? একটা পর্যায়ে 0-তে চলে আসবে না? আসবে। ওই যে আমরা একটু আগে একটা পয়েন্ট পড়ে আসছি যে বরফ গলনের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। তো যখনই সে 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে, এই যে দেখো -40 থেকে সে আস্তে আস্তে কমতে 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 কমতে, দেখো কমতে 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 কমতে, যখনই এই যে 0 যখনই কি 0 ডিগ্রিতে আসবে, এটা হচ্ছে 0, বোঝা যাচ্ছে কিনা জানি না, একটু ঝাপসা হয়েছে আমাদের ছবিটা। আচ্ছা, যখনই সে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পৌঁছাবে, তখনই তার মনে পড়বে যে না, আর তো নিচে নামা যাবে না, এখন কি হবে? এখন আমি বরফ, এখন আমি পানিতে পরিণত হতে হবে। অনেক তো নিচে নামছে, অনেকক্ষণ মাইনাস টেম্পারেচারে বসে নিজের যেই অবস্থাটা, পদার্থ কঠিন অবস্থাটা, সেটা ধরে রাখছি। যখনই 0 অবস্থা আসবে, 0 ডিগ্রি সেলসিয়াস আসবে, তখন সে আর তার অবস্থাটা ধরে রাখতে পারবে না। সে কি করবে? সে সাথে সাথে আস্তে আস্তে, সাথে সাথে না, আস্তে আস্তে বরফ হতে, পানি হতে থাকবে, গলতে শুরু করবে। তাহলে এই যে এই যে জায়গাটা, এই রেখাটার মধ্যে সে পুরাটাই কি তার টেম্পারেচার কমাবে না, 0-তে এসে আর কিন্তু কমাবে না। 0-র পরে কি? 0-র পরে সে এবার +1 +2 +3 এরকম করে কি তার যাইতে থাকবে না টেম্পারেচারটা। এখন এই কাজটা সে সাথে সাথে হতে দিবে না, সে 0 ডিগ্রিতে এসে একটু ওয়েট করবে। কেন? কারণ যে সে তো বরফ ছিল এতক্ষণ ধরে, ওই 0 ডিগ্রিতে এসে সে কিছুক্ষণের জন্য অফ হয়ে টেম্পারেচারটাকে না কমিয়ে সে কি করবে? আস্তে আস্তে কি করবে? পানিতে পরিণত হবে। এই জন্য এই রেখাটাকে বলা হচ্ছে বরফ গলনাঙ্ক, বরফের গলনাঙ্ক রেখা। এই চিত্রটা তোমাদের বইতে আছে, বই যদি সামনে থাকো, বইয়ের সামনে যদি থাকো তোমরা কি বইটা খুলে দেখতে পারো। আচ্ছা, বই খোলা লাগবে না, এখানেই দেখো। তাহলে এই যে এ থেকে বি এই জায়গাটাতে সে হচ্ছে কি বরফে পরিণত হবে। এই জন্য এই রেখাটাকে আমরা বরফের গলনাঙ্ক রেখা বলতে পারি, রাইট? এখন সে বরফ হয়ে গেছে, বরফ থেকে পানি হয়ে গেছে, আমরা এখন তাকে আগুন লাগাই দিব তার নিচে। এখন তার নিচে আমরা আগুন লাগাই দেবো, এই স্টেটে আমরা আগুন লাগাই দিলাম। আগুন লাগানোর ফলে কি হবে? আগুন লাগানোর ফলে তার টেম্পারেচারটা আরো উপরের দিকে উঠতে থাকবে, প্লাসের দিকে যেতে থাকবে। এখন টেম্পারেচার এখন কোথায় যাবে? প্লাসের দিকে। এতক্ষণ ছিল কোথায়? এরকম মাইনাসের দিকে ছিল। 0 ডিগ্রিতে এসে সে কি বরফ থেকে পানিতে পরিণত হয়েছে, আর এখন সে আস্তে আস্তে
প্লাসের দিকে যাবে, +1 +2 +3 এরকম করে প্লাসের দিকে বাড়তে থাকবে, কারণ আমরা তার নিচে আগুন লাগাই দিলাম। সো এখন তাহলে কি বাড়তে থাকবে, বাড়তে বাড়তে সে যখন যখন 100 ডিগ্রিতে পৌঁছাবে, এই যে বাড়তেছে প্লাসের দিকে যাচ্ছে 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 যাচ্ছে, যখন সে 100 ডিগ্রিতে পৌঁছাবে তখন কিন্তু সে আস্তে আস্তে এবার বাষ্পে পরিণত হতে থাকবে। টেম্পারেচার দিচ্ছি 1 ডিগ্রি 2 ডিগ্রি, হ্যাঁ সে গরম হচ্ছে, আস্তে আস্তে গরম হচ্ছে 50 60 70 80 90, যখনই সে 100 ডিগ্রিতে চলে আসবে, 100 ডিগ্রিতে চলে আসবে, তখনই সে কি করবে, বাষ্পে পরিণত হতে শুরু করবে। এই তাহলে এই 100 ডিগ্রিটা, 100 ডিগ্রি সেলসিয়াসটা তার হচ্ছে কি স্ফুটনাঙ্ক, আর 0 ডিগ্রি সেলসিয়াসটা তার জন্য হচ্ছে গলনাঙ্ক, কারণ ওখানে সে গলতে শুরু করছে, আর 100তে সে বাষ্প হতে শুরু করে। সো মনে রাখবা, তোমরা যে বাসা বাড়িতে রান্নাবান্না করো বা তোমাদের আম্মুরা রান্নাবান্না করে, ওখানে কি দেখা যায় যে ভাপ বের হচ্ছে, হ্যাঁ চুলার পাতিলের উপর থেকে কি ভাপ বের হচ্ছে, ওই যে ধোঁয়াটা বা ওই ভাপটা, ওটাই হচ্ছে কি 100 ডিগ্রি সেলসিয়াসে যখন পৌঁছায় তোমার চুলার তাপমাত্রা, তখনই ওই ভাপটা বের হতে থাকে, তাই না? আচ্ছা, এখন দেখো তো, সে বরফ থেকে পানিতে যে রূপান্তরিত হয়েছে, এই লাইনটা একটু ছোট ছিল না? সে খুব তাড়াতাড়ি বরফ থেকে পানিতে রূপান্তর হয়ে গিয়েছে, এই জন্য এটা একটু ছোট। কিন্তু দেখো তো 100 ডিগ্রিতে ওঠার পর যখন সে বাষ্পে পরিণত হবে, এই লাইনটা দেখো একটু বড়, কারণ পানি থেকে বাষ্পে পরিণত হতে একটু সময় বেশি লাগে, রাইট? পানি থেকে বাষ্পে পরিণত হতে একটু সময় লাগে, এই জন্য এই রেখাটা একটু বড়, আর এই রেখার নাম হচ্ছে পানির স্ফুটনাঙ্ক রেখা। এখনো তুমি তোমার টেম্পারেচার বা তাপ দেওয়া বন্ধ করো নাই, তাপমাত্রা তুমি বাড়াচ্ছ। সো এরপরে সে কি করবে, এরপরে এতটুকু অবস্থায় তো সে জলীয় বাষ্প পরিণত হয়েছেই, এখন আবার জলীয় বাষ্প কেন লেখছে, কারণ এখন জলীয় বাষ্পের ভিতরে তাপগুলো বাড়তে থাকবে, জলীয় বাষ্পের ভিতরে তাপগুলো বাড়তে থাকবে। এখনো কিন্তু সে জলীয় বাষ্পই হচ্ছে, বাট জলীয় বাষ্পের টেম্পারেচার আরো বাড়তে থাকবে, ঠিক আছে? সো আমরা বাড়াতে ধরো এরকম 140 বা এরকম উপরে উঠাইলাম, এই পর্যন্ত উঠাইলাম। এখন এই যে গ্রাফটা, এটার উল্টা গ্রাফটাও আছে, চলো আমরা যেই কাজটা এখন নিচ থেকে করছি, উপর থেকে এই কাজটা করে আসলে কি ঘটবে, উল্টাভাবে এখন করলে কি হবে দেখো তো। এই গ্রাফটা, এইটা দিয়ে তোমাদের হচ্ছে কি, এইটা দিয়ে তোমাদের হচ্ছে এমসিকিউ আসতে পারে। ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সরি। দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে দেখো, আমরা এই যে এই লাইনগুলা যে কথা বললাম, এই লাইনগুলাতে কি এসে তাপমাত্রা আর বাড়েও না কমেও না, এখানে সে একটু স্টপ থাকে। এই স্টপ লাইনগুলার আরেকটা নাম হচ্ছে সুপ্ত তাপ, ল্যাটেন্ট হিট। এই জায়গার মধ্যে সে তাপটাকে নিজের মধ্যে নিয়ে বসে থাকে এবং তার অবস্থার পরিবর্তন করে। তাহলে সুপ্ত তাপ কাকে বলে? যেই তাপমাত্রায় পদার্থ তার তাপমাত্রা না বাড়িয়ে তার অবস্থার পরিবর্তন করে, তাপমাত্রা না বাড়িয়ে শুধু অবস্থাটাকে চেঞ্জ করে ফেলে, সেই তাপমাত্রাকে সুপ্ত তাপ বলে, বা সেই তাপকে সুপ্ত তাপ বলে। ওকে, লেটেন্ট হিট বলে। এটা তোমাদের এমসিকিউতে আসে, এই জন্য বলে দিলাম, ঠিক আছে? এ পর্যন্ত বুঝছি স্যারেরা? আশা করি আমরা এই পর্যন্ত সবাই বুঝে গেলাম। এখন তাহলে ওই যে বললাম যে ওই যে গ্রাফটা আমরা একটু আগে বুঝলাম, এই গ্রাফটাকে আমরা একটু উল্টা করে একটু বোঝার চেষ্টা করি। বললাম না যে একটু আগে 140 পর্যন্ত আমরা টেম্পারেচারটাকে উঠাইলাম, রেইজ করলাম। এখন আমরা উল্টাভাবে এখন ফিরে আসি, তাপমাত্রা আবার কমাই দিলাম, মানে নিচে যে আগুনটা দিলাম ওই আগুনটা সরাই দিই। ওকে, সরাই দিলে কি হবে, আমাদের 140-এ যখন উঠছি তখন কি জলীয় বাষ্প হিটেড অবস্থায় পৌঁছাচ্ছে, ওই অবস্থা থেকে আমরা এখন নিচের দিকে নামবো। তাহলে এই জলীয় বাষ্পটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। এখন এবারে যে নিচের দিকে ঠান্ডা হওয়া মানে কি, আবার নিচের দিকে এবার আমরা মাইনাসে ফিরে যাবো। এতক্ষণ মাইনাস থেকে প্লাসে গেছি, এখন প্লাস থেকে মাইনাসে ফিরে আসবো। তাহলে এই জলীয় বাষ্পটা কি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, মানে নিচের দিকে নামতেছে মানে কি এটার টেম্পারেচারটা কি প্লাস থেকে মাইনাস দিকে চলে আসতেছে। ওকে, দেন আবার ওই যে লাইনটা, বড় যে লাইনটা ছিল, সেটা কত ডিগ্রিতে? 100 ডিগ্রি স্ফুটনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক, ঠিক আছে? তাহলে মানে এখন জাস্ট হচ্ছে রিভার্স প্রসেস। তোমরা যে ভিডিও করো না, ভিডিও করে কি এডিট করার সময় একটা কাজ করো, মানে সামটাইমস আমরা কিছু ভিডিওকে রিভার্স মেরে দিই। রিভার্স দিলে কি, তুমি ভিডিওটা যেই পজিশন থেকে যেভাবে সামনের দিকে গেছো, আর ওই ভিডিওটাকে রিভার্স মারলে সেটা এখন উল্টা দিকে চলে যাবে। সেম কাজটা এখানে হবে, রিভার্স মারছি। ধরো আমরা কি মারলাম, রিভার্স মেরে দিলাম।
ওকে, সো এখন সে উল্টা দিকে যাবে, একদম আগের মতো জাস্ট উল্টা দিকে যাবে যেতে যেতে, এটা ছিল কি গলনাঙ্কের লাইন। আচ্ছা, এরপরে সে একদম -40-এ চলে আসবে। এখন সে আবার কি বরফের টুকরাতে পরিণত হবে। বরফের টুকরা থেকে আমরা একদম বাষ্পে পৌঁছাইছিলাম, আমরা ওই ভিডিওটাকে ধরো পজ করে রিভার্স করে দিলাম, পিছনের দিকে দিয়ে দিলাম, তাহলে এখন কি ঘটবে, উল্টা গ্রাফ হবে। সো গ্রাফ দুইভাবে আসতে পারে, সেম জিনিস, জাস্ট একটা হচ্ছে মাইনাস থেকে প্লাসে যাব, আরটা হচ্ছে প্লাস থেকে মাইনাসে পৌঁছাবো। ওকে, বুঝতে পারছি স্যারেরা? ইয়েস স্যার। হ্যাঁ, বাইজিৎ হোসেন, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা নেক্সট টপিকে চলে আসি। নেক্সট টপিক কি আমাদের দেখতে পাচ্ছি নাকি, এই চ্যাপ্টারের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক পাতন। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটাও একটু মনোযোগ দাও তোমরা। আমাদের ক্লাস বেশিক্ষণ নিব না, আর অল্প কিছুক্ষণ, একটু ধৈর্য ধরে থাকো। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে পাতন কি বা হোয়াট ইজ ডিস্টিলেশন। আচ্ছা, পাতন কি তাহলে? পাতনটা হচ্ছে কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। সো এত কথা আমরা পরে বুঝি, আমরা আমাদের মেন ফিগার থেকে বুঝে ফেলি। আসো, তরল পদার্থ নিবা, এই যে একটা পাত্র, তরল পদার্থ নিবা, নিয়ে ওটার নিচে আবার আগুন লাগাই দাও। ঠিক আছে, আগুন লাগাই দিলাম। আগুন লাগালে কি হবে, তরল পদার্থকে আগুন লাগাইলে সে একটা সময়ে সে কি হবে, বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। কোন সময়ে? যখন তার টেম্পারেচার 100 ডিগ্রিতে এসে পৌঁছাবে। সো ধরো এটার টেম্পারেচার 100 ডিগ্রিতে চলে আসছে, তাপ দিতে দিতে টেম্পারেচার এখন 100 ডিগ্রিতে আসছে। সো এখন কি হবে, আমরা কিন্তু উপরে একটা থার্মোমিটার লাগিয়ে দিলাম, এই যে এটা হচ্ছে থার্মোমিটার। এই থার্মোমিটারটা আমরা কন্টিনিউয়াস তাপমাত্রা বা টেম্পারেচারটাকে আমরা চেক করতে থাকবো। সো যখন দেখতেছি যে 100 ডিগ্রিতে পৌঁছাইলো, তখন সে সাথে সাথে কি বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। আমরা একটু আগে গ্রাফে দেখে আসলাম। সো এই যে 100 ডিগ্রিতে পৌঁছানোর পর তার ভিতর থেকে এখন বাষ্প বের হচ্ছে। এই বাষ্পগুলো আমরা যেহেতু উপর দিয়ে মুখটা লাগাই দিছি, চিপি দিয়ে যে এটা হচ্ছে চিপি বা ঢাকনা, এটা দিয়ে আমরা কি মুখ লাগাই দিলাম। সো ওদিক দেশে আর বাষ্পটা বেরোতে পারবে না, তো যার ফলে বাষ্পগুলো এখন এদিকে ট্রান্সফার হবে। এই যে ছবিতে একটু খেয়াল করো, এই জায়গাতে বাষ্প দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট এগুলো হচ্ছে কি বাষ্প। হ্যাঁ, বুঝতে পারতেছি? আমাদের দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে? আমরা একটু বড় করে দিই তোমাদের বোঝার স্বার্থে, একটু বড় করে দিই। হ্যাঁ, ওকে, দেখো এখন বুঝতে পারতেছি কিনা, দেখা যাচ্ছে ক্লিয়ারলি? ওকে, দেখো তো। আচ্ছা দেখো তো, এই যে এগুলো হচ্ছে আমাদের কি বাষ্প, এই বাষ্পগুলো যাবে। সো এখন তুমি প্রথম যে কাজ করলা, যে 100 ডিগ্রি একদম বড় করে লিখলাম, 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে তুমি এটাকে ফার্স্টে হচ্ছে বাষ্পে পরিণত করলা, বাষ্পীভূত করলা। এখন তোমার মাথায় আসলো বুদ্ধি যে আমি ওই বাষ্পগুলোকে যদি ঠান্ডা করে ফেলি, আমরা কি জানি, একটু আগে গ্রাফে দেখে আসলাম, বাষ্পকে উল্টা গ্রাফ, যেটা বাষ্পকে ঠান্ডা করলে কি হয়, সেটা আবার পানিতে রূপান্তরিত হবে, আবার পানিটা কি আস্তে আস্তে জিরোতে আসলে মানে তোমার হচ্ছে কি বরফে পরিণত হবে। এই জিনিসগুলো তো পড়ে আসছি। তাহলে সেম কাজটা হবে, তুমি কি করলা, এই যে ঠান্ডা পানি লাগাই দিলা, একটা টিউব, এমন একটা টিউবের ভিতর দিয়ে নিচ্ছ, এটা হচ্ছে চিকন টিউব। এই চিকন টিউবের দুই পাশে একটা মোটা টিউব লাগাই দিছ, ওই মোটা টিউবের মধ্যে ছিল হচ্ছে ঠান্ডা পানি বা নর্মাল পানি, রুম টেম্পারেচার যে পানি থাকে ওই পানি নর্মাল। এখন তোমার বাষ্পগুলো হচ্ছে, ধরো ওই যে আমরা বলছিলাম 140 পর্যন্ত বাষ্প বানাইলাম, 140 ডিগ্রির বাষ্প, অনেক গরম বাষ্প, 140 ডিগ্রির বাষ্প অনেক গরম। এই গরম বাষ্প যখন এই নর্মাল পানির ভিতর দিয়ে যাবে, ঠান্ডা পানির ভিতর দিয়ে যাবে, তখন সে কি আর গরম থাকবে না। পানির ভিতর দিয়ে যাচ্ছে মানে কি, ওই যে পাইপটা চিকন কাঁচনল, এটা তোমরা যদি কখনো কেমিস্ট্রি ল্যাবে যাও, যদি কেউ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়ো অথবা ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট নিয়ে পড়ো, তোমাদের কি হচ্ছে নন মেজর কিছু কোর্স থাকবে, কিছু ল্যাব থাকবে। ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়বা তারা মূলত লাইফে যা যা পড়ে আসছো মোটামুটি অনেক কিছু এক্সপেরিমেন্ট করে দেখতে পারবা, দেখার সুযোগ থাকবে। মেডিকেলে চলে গেলে হয়তো সব কিছু দেখতে পারবা না, জাস্ট মেডিকেলের পার্টগুলো দেখবা। হ্যাঁ, যাই হোক, সমস্যা নাই, যে যার ড্রিম আছে সে ওই ড্রিমটা কমপ্লিট করার চেষ্টা করো। এখন থেকে নিজের রোড ম্যাপটাই কে ফেলো, সময় নেই। ইন্টারমিডিয়েটে যখন উঠবা তখন তোমার পড়াশোনার চাপে তুমি কি করবা না করবা ওই জিনিসগুলো চিন্তা করার সময় থাকবে না। সো এখন থেকে একটা গোল সেট আপ করো,
সেই গোলের পিছনে সময় দাও, কন্টিনিউয়াসলি সময় দাও, জীবনে তোমাকে বড় হতে হবে। ওকে, আমরা ফিরে আসি। তাহলে ঠান্ডা পানির যে লেয়ারটা আছে, এই লেয়ারের ভিতর দিয়ে চিকন পাইপটা যখন যাবে, ওই পাইপে থাকা গরম বাষ্পগুলোকে সে ঠান্ডা করে দিবে। এখন সে বাষ্প যখন ঠান্ডা হয়ে যাবে, আমরা জানি বাষ্প ঠান্ডা হলে কি পানিতে পরিণত হয়। দেখো, সে এই যে বাষ্পগুলা অনেকক্ষণ ধরে ঠান্ডা হতে 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 এই জায়গা দিয়ে সে পানি হিসেবে পড়বে। তাহলে আমরা এই পুরা প্রক্রিয়ার মধ্যে দুইটা জিনিস করলাম। প্রথমে তাপ দিছি, তাপ দিয়া তাকে বাষ্পে পরিণত করছি। কাকে? তরল পদার্থকে। তরল পদার্থ নিছি, তাপ দিছি, তাপ দেওয়াতে সে বাষ্পে পরিণত হয়েছে। ওকে, কিন্তু মাথায় আমাদের বুদ্ধি বেশি। ওই বাষ্পকে এখন আবার ঠান্ডা পানির ভিতর দেওয়া পাস করাইলাম। ঠান্ডা পানির ভিতর দিয়ে কোনো বাষ্প পাস করলে সে আবার তরলে পরিণত হয়ে যায়, আবার আগের অবস্থায় ফিরে আসে, ঘন হয়ে যায়। বাষ্প তো একটু পাতলা। দুইটা কাজ করছি। প্রথমে বাষ্প, ওই বাষ্পকে আবার কি ঘনীভবন মানে তরলে ঘন করছি, আবার তরলে পরিণত করছি। তাহলে এটাই হচ্ছে আমাদের পাতন। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের পাতন। চলো দেখি আমরা একটু। এখন আমরা আমাদের ওই বাংলা বড় হাবিজাবি কথায় চলে আসি। দেখো, কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে, প্রথমে কি বাষ্পে পরিণত করব, তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে, তাই না? তো শর্টকাট এটা লিখতে পারো যে পাতন মানে হচ্ছে প্রথমে তাকে বাষ্পীভবন করব, এরপরে ঘনীভবন করব। বাষ্পীভবন মানে হচ্ছে এই যে বাষ্প 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 বাষ্প, আর ঘনীভবন মানে হচ্ছে এই যে পরে কি ঠান্ডা পানিতে যাওয়ার কারণে সে আবার তরলে পরিণত হয়েছে। এটা হচ্ছে আমাদের ঘনীভবন। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের পাতন। তাহলে এখন এই পাতন পদ্ধতি আমাদের কি কাজে লাগবে? শুধু শুধু এটা নিয়ে আমরা কি পড়লে হবে? এটা কাজে লাগে হচ্ছে কোনো দ্রবণ থেকে, কোনো মিশ্রণ থেকে দুইটা জিনিসকে আলাদা করার জন্য পাতন পদ্ধতি ব্যবহার করা হয়। এখন এটা তোমাদের হয়তো প্র্যাকটিক্যাল লাইফে খুব একটা প্রয়োজন হয় না। এটা ইন্ডাস্ট্রিতে বা তোমার যেই তোমার কি বলে ফ্যাক্টরিগুলো আছে, বড় বড় কোম্পানি যারা চিনি বানায় অথবা কি বিভিন্ন জুস বানায় অথবা বিভিন্ন জিনিসের কাজ করে, বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্নভাবে পাতন পদ্ধতিকে ইউজ করা হয়। তোমরাও মাঝে মধ্যে পাতন ইউজ করো। সেটা হচ্ছে যে চা যখন বানাও, চা বানানোর পরে কি এটা ছাঁকনির মাধ্যমে চা ঢেলে তারপর কাপে নাও, তাই না? যদিও ওটা পাতনটাকে মিন করে না, বাট ওটা ওই জিনিসটাই যে মিশ্রণ থেকে দুইটা জিনিসকে আলাদা করা। আচ্ছা, ধরো তোমার শরবত, চিনি দিয়ে শরবত গুলাইছো না, এখন পানির মধ্যে চিনিগুলো গুলাই ফেলছো, তাই তো? ওখান থেকে কিন্তু আবার চিনিকে আলাদা করা যায়, পানিকে আলাদা করা যায়। এটা ফ্যাক্টরিতে করে, ইন্ডাস্ট্রিতে করে থাকে। ওকে, এটা হচ্ছে পাতনের ব্যবহার। আমরা পাতনকে ইন্ডাস্ট্রি যারা ইন্ডাস্ট্রি আছে যাদের বা যারা ফ্যাক্টরি চালায়, তারা পাতন পদ্ধতি খুব বেশি ইউজ করে থাকে। ওকে, গেল আমাদের পাতন। বুঝতে পারছি? পাতন বুঝতে পারছি। ওকে, দেন আসো ঊর্ধ্ব পাতন। আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আর একটু থাকো, অল্প কিছুক্ষণ জন্য থাকো, 5 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঊর্ধ্ব পাতন, ঊর্ধ্ব পাতন। একটু আগে পড়ছি পাতন, আর এখন পড়তেছি ঊর্ধ্ব পাতন। ঊর্ধ্ব কথাটা যখন দেখবা মানে হচ্ছে উড়ে যাওয়া। ঊর্ধ্ব মানে হচ্ছে ঊর্ধ্ব মানে উপরে, উপরে উড়ে চলে যাওয়া। এটা যদি মাথায় থাকে পুরো জিনিসটাই মাথা থাকবে। চলো কিভাবে, আসো। ঊর্ধ্বপাতন মানে হচ্ছে আমরা আগে প্রক্রিয়াটা দেখি কিভাবে হয়। এটা সলিড পদার্থ বা এটা আমরা যে কোনো না, আমরা একটু পরে বলবো কোন কোন পদার্থ হইতে পারে। এটা সলিড পদার্থ নিলাম, এটা কঠিন পদার্থ। পদার্থটা কি সেটার নাম আমি পরে বলি। ওই পদার্থকে আমরা যখন তাপ দিব, আমরা কিন্তু শুধু তাপ দিচ্ছি, যে কোনো কঠিন পদার্থকে নিয়েই শুধু তাপ দিচ্ছি নাকি, দিলাম। ওই পদার্থকে যখন তাপ দিব, এতক্ষণ পরে আসছি কি পদার্থকে তাপ দিলাম, তরলে পরিণত হয়, তরলকে তাপ দিলাম, বাষ্পে পরিণত হয়, তাই না? এটাই তো ছিল এতক্ষণ ধরে। কিন্তু এখানে একটু ঝামেলা আছে। ঊর্ধ্বপাতন, ঊর্ধ্ব তার নামের আগে ঊর্ধ্ব, সে শুধু উড়াউড়ি করবে, তাই তো? সে শুধু উড়াউড়ি করবে। তাহলে কিভাবে উড়ে? তুমি তাকে তাপ দিলা, মানে সে কঠিন পদার্থ, সে কিন্তু একটা কি কঠিন পদার্থ, একদম সলিড ম্যাটেরিয়াল, কঠিন পদার্থ। এই যে ধরো এটার মতো, তাপ দিলাম, নিচ দিয়ে তাপ দিলাম, সে সাথে সাথে উধাও উপরে চলে গেল, তরলে আর পরিণত হয় নাই, সাথে সাথে উধাও। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতন। সলিড পদার্থকে তাপ দিলাম, সাথে সাথে সে গ্যাসীয় পদার্থতে রূপান্তরিত হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের কি ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। ইংলিশে এটাকে সাবলিমেশন বলে, রাইট? সো পাশে আমি একটা চিত্র দিলাম ড্রাই আইসে। তোমরা ড্রাই আইসের ভিডিও আজকে একটু দেখে নিও ইউটিউব থেকে। ড্রাই আইস নিয়ে অনেকে কি কাজ করে, হ্যাঁ, অন্তর
হ্যাঁ তুমি গত ক্লাসে ছিলে মেবি। আচ্ছা বাইজিদ হোসেন আয়োডিন, এক্স্যাক্টলি ভাইয়া, আয়োডিন আমরা একটু পরে বলতাম। গুড, আগে আগে বলার জন্য থ্যাংক ইউ। ওকে, তাহলে ড্রাই আইসের তোমরা ভিডিও দেখো আজকে যদি পারো। হ্যাঁ যেমন কয়েকটা চ্যানেলের নাম বলি, ক্রেজি XYZ, এরপরে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার, এরপরে মিস্টার বিস্ট, মানে বড় বড় ইউটিউব চ্যানেল যাদের আছে ওরা দেখবে ড্রাই আইস নিয়ে কাজ করে। তবে আমাদের দেশেও একজন আছে, হ্যাঁ জিরো আইডিয়া নামক একটা চ্যানেল আছে, উনি খুবই আন্ডাররেটেড, ঠিক আছে, অনেক ভালো ভালো ভিডিও বানায়, দেখতে পারো ওনার চ্যানেল। ওকে, সো আসো এই ড্রাই আইসের অনেক প্র্যাকটিক্যাল আছে, অনেক ভিডিও আছে, তোমরা ইউটিউব সার্চ করে দেখতে পারো। ড্রাই আইস যখন বের করে একটা পট থেকে বা একটা পোটলা থেকে বের করে, প্লাস্টিকের পলিথিন থেকে বের করে, ওইটা তরলে পরিণত না হয়ে ডিরেক্ট কোথায় যায়, উড়ে চলে যায়, যেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। তাহলে আমরা সংজ্ঞাটা কি পড়তে পারি, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। শেষ, আমরা এটা ছবির মাধ্যমে বুঝে ফেলছিলাম। সংজ্ঞাটা জাস্ট হচ্ছে তোমার টিচারকে সুন্দর করে বুঝাই দেওয়ার জন্য, ঠিক আছে, এছাড়া আর কোনো কিছু না। তুমি যদি তোমার নিজের ভাষায় এমনি নর্মালি প্র্যাকটিক্যালি কেউ যদি জিজ্ঞাসা করে, সেটা কি মুখে মুখে নিজের ভাষায় বলে ফেলবা, কিন্তু পরীক্ষার হলে টিচাররা একটু কি সুন্দর করে সাজাই দিয়ে আসার জন্য এই জিনিসটা আমি লিখে দিছি। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এখন এক্সাম্পলগুলো কি, একজন তো বলে ফেলছ এক্সাম্পল, গুড। আমরা আর কিছু এক্সাম্পল যেগুলো তোমাদের বইতে আছে, পরীক্ষা আসে। ওকে, এক্সাম্পলগুলো কি, নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড বলা হয় এটাকে, এটার বাংলা নাম দিচ্ছে আর কি নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড। তোমরা এই সংকেতগুলো সহ পড়বা, এই সংকেতগুলা পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে, সংকেতগুলো সহ পড়বা। ওকে, তাহলে কি বলছে, নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড। আর পরে হচ্ছে কর্পূর, এটার সংকেত হচ্ছে C10H16O, ন্যাপথলিন, কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, ওই যে একজনে যে বললেন যে আয়োডিন। গুড, এই এক্সাম্পলগুলো জাস্ট পড়বা, হ্যাঁ এগুলো তোমাদের এমসিকিউতে আসে। ওকে, তো মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ। এখন তোমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টার থেকে সিকিউ এমসিকিউ, অবশ্য সিকিউ খুব কম আসে, হ্যাঁ সিকিউ যদি আসে, ওই যে আমরা গত লেকচারে যেটা করছি দুইটা গ্যাসের ব্যাপন, ওখান থেকে সিকিউ আসতে পারে, তবে এখান থেকে অনেক বেশি এমসিকিউ আসে। সো টেস্ট, যেহেতু তোমাদের পরীক্ষা, তোমরা এসএসসি 25 ব্যাচ, ঠিক আছে, এসএসসি কি 25 ব্যাচ, তোমরা এখন বেশি বেশি করে টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপার সলভ করতে গিয়ে যদি প্রবলেম হয় আমাদেরকে জানাবা, আর বাসায় বসে বসে সময় দাও বেশি, কারণ তোমরাই লাস্ট ব্যাচ আমাদের। ও পুরাতন যে নিয়ম ছিল, যে ধারা ছিল, ওই ধারার সব থেকে লাস্ট ব্যাচ তোমরা। সো তোমাদের একটা কি ভালো একটা রেজাল্ট করতে হবে, একটা রেকর্ড ভাঙতে হবে। পূর্বে যত রেকর্ড ছিল সব থেকে বেশি রেজাল্ট যাতে তোমাদের থাকে, তোমরা যাতে রেকর্ডটা ব্রেক করে দিতে পারো, কারণ তোমাদের পরে হ্যাঁ নতুন ধারার কারিকুলাম আসবে, সো ওরা অন্য ধারার মানে পড়াশোনা করবে, আর তোমাদের রেকর্ড ভাঙার মতো আর কেউ থাকবে না। ঠিক আছে, আশা করি তোমরা আমার কথা বুঝছো আর ক্লাসগুলো করতে থাকবে আমাদের। নেক্সট আমরা অন্য একটা অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই কি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ এভরিওয়ান।